তানহা, ঠিক করেছি আমি কাল থেকে অফিসে যাব। আপনি পাগল নাকি? এই অবস্থায় কোথাও যেতে হবে না। তুমি তো আমার কাছে থাকো না, সারাদিন একা একা থাকতে হয়। কাছে গেলে আপনার শরম করে। ছেলে মানুষের কিসের শরম? আমি মজা করি। আমিও মজা আমিও মজা করে আপনার থেকে দূরে দূরে থাকি। আবিরের সাথে একদম কথা বলবে না, আমার একদম ভালো লাগে না। বিছানায় উঠে এসে আমার পাশে বসো। কিন্তু রান্না? আমি আগে নাকি তোমার রান্না আগে? দরকার পড়লে আজকে সবাই দেরি করে খাবে। আম্মা আম্মা কি মনে করবে? যাও, আমার কাছে চলে যাও, আমি তোমাকে ধরে রাখছি। আচ্ছা বাবা, যাচ্ছি না, খালি রাগ আর রাগ। তানহা বিছানায় উঠে কম্বলের মধ্যে দুই ঢুকিয়ে ইফাদের বুকে মাথা রেখে শুয়ে দুটো চোখ বন্ধ করে নিল। এই আলিঙ্গনের মাঝেও ইফাত অদ্ভুতভাবে শান্তি অনুভব করলো। দুহাতে তানহাকে আবদ্ধ করে নিল। পৃথিবীর সমস্ত ভালো লাগা ইফাদের মনে এসে ধরা দিয়েছে। এত ভালোবাসাও কি তার কপালে ছিল? চোখ দুটো অশ্রুতে ভরে এলো। তানহাকে বুঝতে না দিয়ে এক হাতে অশ্রু কণাগুলো মুছে নিয়ে পরম আধুরেভাবে তানহাকে নিজের সাথে মিলিয়ে নিল। ঘড়ির কাঁটা ৮টা ছুঁই ছুঁই। ইফাত ঘুমিয়ে গিয়েছে। তানহা আস্তে করে ইফাদের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। দ্রুত পায়ে রুম ত্যাগ করলো। আল্লাহ, আম্মা কি মনে করলো কি জানি। আম্মা একা একা কি করছে? ভাবতে ভাবতে রান্নাঘরে আসলো। রোকেয়া বেগম আলু কাটছিলেন। তানহাকে দেখে বলল, তুমি আসতে গেলে কেন? কয়টা দিন তোমার উপরে দিয়ে যা ধকল গিয়েছে, আজকে একটু ঘুমিয়ে নিতে। তা কখনো হয় নাকি আম্মা? আপনি অসুস্থ, আপনাকে দিয়ে কাজ করাবো? যখন আমি খুব বেশি অসুস্থ থাকবো তখন আপনাকে বলবো। আমি সুস্থ থাকতে কিছুতেই আপনাকে কাজ করতে দিব না। তানহা, তুমি আমার বাড়ির বউ না, তুমি আমার বাড়ির মেয়ে। আমি আমার মেয়েকে দিয়ে এত কাজ করাতে পারি না। আমার মেয়ে কিছুটা কাজ কম করতে হয়, তার জন্য আমি আমার মেয়েকে কাজে সাহায্য করব। শাশুড়ির কথা শুনে মনে প্রশান্তির হাওয়া বয়ে গেল। কতটা ভাগ্যবান হলে এমন একটা পরিবার পাওয়া যায়। সকালে খেয়ে চৈতালি কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আনমনে হেঁটে যাচ্ছে চৈতালি। আবির আজকে জরুরি তলব করে ডেকেছে। কলেজ শেষ করে দেখা করতে বলেছে। আবিরের পাল্লাই পড়ে পড়াশোনার বেশ ক্ষতি হচ্ছে। চৈতালি হাড়ে হাড়ে টের পাচ্ছে। কথায় আছে না, ভালোবাসলে নাকি বেহায়া হতে হয়। আবিরের এত অপমান সহ্য করার পরেও আমি আবিরকে ভালোবাসি। এতটাই বেহায়া হয়ে গেলাম। নিজেকে কতটা নিচু নামিয়েছিস চৈতালি। বেহায় মনটা বুঝে না, তাকে পাওয়ার জন্য মনটা আকুল হয়ে আছে। ভাবতে ভাবতে রাস্তার মাঝখানে চলে আসে চৈতালি। চৈতালির সামনে চলে আসায় দ্রুত ব্রেক কষল ফায়াজ। গাড়ি থেকে বেরিয়ে আসলো ফায়াজ। চৈতালিকে কিছু বলতে না দিয়ে বলল, এই, আপনার মাথায় কি সমস্যা নাকি? চোখের সমস্যা? রাস্তার মাঝখান দিয়ে হাঁটছেন কেন? কিছু একটা হলে তখন গাড়িওয়ালার দোষ হবে। কিছু একটা হলে তখন গাড়িওয়ালার দোষ হয়ে যায়। কই থেকে যে আসে এসব? রাগ দেখিয়ে চলে গেল ফায়াজ। চৈতালি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আমার হয়েছেটা কি? এইভাবে অন্যমনস্ক হয়ে গেলাম কেন? ভাইয়াকে কত কথা শোনালাম, তবে ভাইয়াও কি আমার মতো কোনো কিছু নিয়ে গম্ভীরভাবে চিন্তা করছিল? ভাবতে ভাবতে কলেজের কাছে পৌঁছে গেল চৈতালি। কলেজ ছুটি হয়েছে। চৈতালি প্রাইভেটে না গিয়ে আবিরের সাথে দেখা করতে গিয়েছে। বেশ কিছুদিন ধরে চৈতালি প্রাইভেট পড়তে চায় না। চৈতালির শিক্ষক চৈতালির বাসায় ফোন করলো। ইফাত ফোনের কাছেই ছিল। ফোন আসছে দেখে রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে সালামের উত্তর দিয়ে বলল, আপনি চৈতালির ভাই ইফাত, তাই না? আচ্ছা, চৈতালির কি কোনো সমস্যা হয়েছে? চৈতালি কি কোনোভাবে অসুস্থ? আজ বেশ কয়টা দিন হলো মেয়েটা পড়তে আসছে না। দেখুন চৈতালি দেখুন চৈতালি পড়তে না আসলেও আমার কোনো সমস্যা নেই। আমি মাস গেলে টাকা পাবো, কিন্তু আমি আমার ছাত্রছাত্রীদের অনেক ভালোবাসি। আমি চাই সবার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। কেউ না আসলে আমি এভাবেই সবার খবর নিই, কারণ আমার কাছে যারা পড়েছে তারা কেউ খারাপ রেজাল্ট করে নাই। আমি চাই না চৈতালি ইচ্ছাকৃতভাবে পিছিয়ে পড়ুক। আর যদি চৈতালি অসুস্থ থাকে তাহলে আমি ওকে আলাদাভাবে আবার বুঝাবো। চৈতালির শিক্ষকের কথা শুনে ইফাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। চৈতালি তো প্রতিদিন কলেজে যায়, কলেজে গেলে প্রাইভেটেও নিশ্চয়ই যায়, কিন্তু চৈতালির স্যার তো অন্য কথা বলছে। ইফাত চৈতালির শিক্ষককে বলল, আসলে স্যার, আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম তো, তাই চৈতালি কয়টা দিন টিউশনে যেতে পারে নাই। কাল থেকে অবশ্যই যাবে। এখন তুমি কেমন আছো বাবা? দেখে শুনে রাস্তাঘাটে চলবে না? নিজের খেয়াল রেখো। আবার বাচ্চারা চলে এসেছে।
আমার বাচ্চারা চলে এসেছে, পড়াতে হবে। আজকে রাখছি, আল্লাহ হাফেজ। বিশাল পার্কের বড় গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে আছে আবির। সামনে ছোট একটা পুকুর, খুব দক্ষতার সাথে বানানো হয়েছে পুকুরটি, তা দেখেই বোঝা যাচ্ছে। ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে আসছে চৈতালি। আবিরের পাশে এসে দাঁড়ালো। আবির পেছন থেকে একটা কাগজ বের করে বলল, কাগজটাতে তানহাকে দিয়ে সাইন করিয়ে নিয়ে আসবে। কি আছে এই কাগজের মধ্যে? আমাকে দেখান। পড়ার দরকার নেই, তুমি সাইন করিয়ে নিয়ে আসবে। আমাকে আপনার পাগল মনে হয়? আমার কথা না শুনলে ফলাফল ভালো হবে না চৈতালি। কি করবেন? আমাকে মারবেন? ব্ল্যাকমেল করবেন? কিন্তু আফসোস, আমাকে ব্ল্যাকমেল করার মতো কোনো কিছুই আপনার কাছে নেই। আমি তোমাকে ভালোবাসি চৈতালি, আমি কেন তোমাকে ব্ল্যাকমেল করতে যাব? তোমার তোমার মন মানসিকতা কতটা খারাপ। তুমি যদি সাইন করিয়ে নিয়ে আসতে না পারো তাহলে আমি আর তোমার সাথে সম্পর্ক রাখবো না। আপনি আমার সাথে এমন করছেন কেন? আমার মন মানসিকতা আপনি নিজে এমন বানিয়ে দিয়েছেন। আমাকে বললেই তো পারেন, তাহলে আমি দ্বিমত করি না। আমার বাবা অর্ধেক সম্পত্তি তানহার নামে করে দিবে। আম্মু তানহাকে অনেক ঠকিয়েছে, তাই আব্বু তানহাকে বলতে বলেছে। কিন্তু আমি তানহার সাথে কথা বলবো না, সেজন্য তোমাকে বলেছি। আমি চাই না আমার জন্য ইফাত আর তানহার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। চৈতালি হেসে বলল। এই ব্যাপার আমাকে আগে বললেই পারতেন। চৈতালি কাগজটা হাতে নিল। পাশে থেকে কিছু কথা কানে এলো চৈতালি আর আবিরের। জানিস অভি, আমরা সাধারণত টিচার স্টুডেন্টদের স্কুলে বা কলেজে দেখি, কিন্তু আজকাল টিচার আর স্টুডেন্টকে ফাঁকা রাস্তায় পার্কের আড়ালে দেখা যায়। বলেই ফায়েজ ও তার বন্ধুরা শব্দ করে হেসে ফেলল। আবির আবার কোন মেয়েকে ধ্বংস করতে নামছে? ওয়েট, একজনকে ফোন দেই। বলেই ফায়েজ কাউকে ফোন দিল। ফোনের ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। ফায়েজ কিছু একটা বলল। মেয়েটি রেগে বলল, ওর সময় শেষ, আমি আসছি। ফায়েজ হাসতে হাসতে আবির আর চৈতালিকে পাশ কাটিয়ে চলে গেল। তানহা কাজ করে এসে ইফাদের পাশে বসলো। ইফাদের মুখে গম্ভীর্য ভাব, কেমন চুপ হয়ে আছে। তানহা, চৈতালি বাসায় এসেছে? না তো কেন? না তো কেন? চৈতালি বিকেলে আসে। চৈতালি আসলে আমার সাথে দেখা করতে বলবে। আচ্ছা, কালকে সকালে হাঁটতে যাবেন। এখানে থেকে যাও তানহা, পরে কথা বলবো তোমার সাথে। কি হয়েছে আপনার? এমন করে কথা বলছেন কেন? ইফাত কিছুটা ধমকে উঠল। তোমাকে যেতে বলেছি না? এত প্রশ্ন করো কেন? বেশি প্রশ্ন করা আমার একদম পছন্দ না। তানহা এক মুহূর্ত বসলো না, উঠে রুম ত্যাগ করলো। সারাদিন ইফাদের রুমে আসে নাই। দুপুর থেকে ছেলের খেয়াল রোকেয়া বেগমই রেখেছেন। বিকালের দিকে চৈতালিকে বাসায় প্রবেশ করতে দেখে রোকেয়া বেগম বললেন, তোর ভাইয়ের রুমে যা, তোকে দেখা করতে বলেছে ইফাত। আম্মু, ফ্রেশ হয়ে আসছি। ইফাত অনেক রেগে আছে চৈতালি। কথাটা শুনে চৈতালি মনে মনে ভয় পেতে শুরু করলো। সমস্ত চিন্তা এসে মাথায় হানা দিল। রোকেয়া বেগম তানহাকে সাথে নিয়ে ইফাদের রুমে আসলো। রোকেয়া বেগম চেয়ারে বসে আছেন, তানহা দরজার কাছে দাঁড়িয়ে আছে। চৈতালি ইফাদের সামনাসামনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইফাত কিছু বলছে না, পরিবেশটা কেমন জানি থমথমে হয়ে আছে। সবাই ইফাদের দিকে তাকিয়ে। চৈতালির হৃৎপিণ্ডের গতিবেগ ক্রমশ বেড়েই চলেছে। ইফাত এবার চৈতালির দিকে চোখ তুলে তাকালো। ভয়ে চৈতালির আত্মা কেঁপে উঠল। ভয়ার্থ দৃষ্টিতে ইফাদের দিকে তাকিয়ে আছে চৈতালি। ভয়ে হাত পা থরথর করে কাঁপছে। কথাগুলো গলায় এসে আটকে আসছে। আবার মাথা নিচু করে ফেলল। কিরে, কোথায় গিয়েছিলি? ইফাদের সোজা সাপটা প্রশ্ন, মুখে গম্ভীর্য রেখেই প্রশ্ন করছে। তীক্ষ্ণ দৃষ্টিতে চৈতালির দিকে তাকিয়ে আছে, চোখের পলক ফেলছে না। চৈতালি কি বলতে চাই তা শোনার জন্য ধুম ধরে বসে আছে। চৈতালি কাঁপা কাঁপা গলায় বলল, কলেজে গিয়েছিলাম ভাইয়া। তোর কলেজ বিকেল পর্যন্ত চলে? না, তাহলে এত সময় কোথায় ছিলি? কলেজ শেষ করে প্রাইভেট পড়তে গিয়েছিলাম ভাইয়া। চৈতালির কথা শেষ হবার সাথে সাথে ইফাত হুঙ্কার দিয়ে উঠল। ইফাতের ভয়াবহ হুঙ্কারে চৈতালি আর তানহা দুজনেই চমকে উঠল। এতটাই ভয়াবহ ছিল ইফাদের হুঙ্কার। তোর কত বড় কলিজা হয়েছে, তুই আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছিস? এই তোকে এত বড় সাহস কে দিয়েছে? তোর কলিজা আমি টেনে ছিড়ব। তুমি খুব বড় কলিজা আলা হয়েছো, তাই না? তোমার বড় কলিজা কিভাবে ছোট করতে হয় তোমার ভাই কিন্তু ভালো করে জানে। আমি ভালোবাসতেও জানি, শাসন করতেও জানি। ভালোবাসি বলে তোর সব অন্যায় কাজগুলো মেনে নিব, তাহলে তোর ধারণা ভুল।
ভাইয়া, আমি আসলে আফরিনদের বাসায় গিয়েছিলাম। আম্মু তোমার মেয়েকে কিন্তু কানের নিচ বরাবর দিব। নন স্টপ আমার সামনে মিথ্যা কথা বলে যাচ্ছে। আমি ওকে একদিন একটা ছেলের সাথে বাইকে করে যেতে দেখেছি। প্রশ্ন করব, এর মধ্যে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তোমার মেয়েকে জিজ্ঞেস করো প্রতিদিন প্রাইভেট পড়তে না গিয়ে কোথায় যায়। আমার ধৈর্যের পরীক্ষা নিতে নিষেধ করো। ওকে কিন্তু আমি খুন করে ফেলবো। কলেজে নষ্টামি করতে যাই, এত টাকা খরচ করে পড়াশোনা করাচ্ছি এসব করার জন্য। কলেজের স্যারকে বিরক্ত করে, স্যারের সাথে চলাফেরা করে। ও কি মনে করে ও একাই চালাক? ওর মতো চালাক আর কেউ নেই। আমাকে কয়েকজন আগেই কথাগুলো কানে দিয়েছিল, আমি বিশ্বাস করিনি। ওর কাজকর্মগুলো মানুষের কথাগুলোকেই সত্য প্রমাণ করে দিচ্ছে। 2 দিনের মেয়ে, মানুষ চিনেও। এখন ওর জীবন হাজার রকমের মানুষ আসবে, প্রয়োজনে ব্যবহার করবে, প্রয়োজন শেষ হলে ঠকিয়ে চলে যাবে। প্রাইভেট পড়া বাদ দিয়ে কোথায় যাস? চৈতালি মাথা নিচু করে কান্না করছে। ভাইয়ের কথার ওপরে কথা বলার সাথে হচ্ছে না, পুরো শরীরে কাঁপুনি দিয়ে উঠছে। চৈতালির থেকে কোনো উত্তর না পেয়ে ইফাত আবার বলে উঠল, কয়দিন হলো নাকি কলেজের একটা টিচারকে বিরক্ত করছিস? কলেজের শিক্ষকটাও কেমন স্টুডেন্ট হয়ে টিচারকে বিরক্ত করে, গার্ডিয়ানকে ডাকে না। এসব করতে কলেজে যাস নাকি? এসব করতে হলে আমার বাসা থেকে বের হয়ে গিয়ে করবি। আমার বাসা থেকে এসব অসভ্যতা আমি করতে পারবি না। ইফাতের কথা শুনে তানহাও ভয় পেয়ে গেল। চৈতালি যদি সত্যি কথা বলে দেয়, ইফাত যদি তাকে ভুল বোঝে। কথায় আছে না, চোরের 10 দিন সাধুর 1 দিন। আম্মু, তুমি চৈতালিকে বিয়ে দিতে চেয়েছিলে না? এই মেয়ের জন্য ছেলে দেখা শুরু করো। 7 দিনের মধ্যে এই মেয়েকে বিয়ে দিব। কেন? আমি তোকে আগেই বলেছিলাম চৈতালিকে বিয়ে দিয়ে দিই। আমার কথা শুনিসনি, এখন কেন আমাকে বলছিস? দুটো থাপ্পড় বসিয়ে দে। এই মেয়ে এত বেয়াদব হয়েছে কেন? মান সম্মান কিচ্ছু রাখবে না, কলঙ্ক লাগানোর আগেই বিয়ে দিয়ে দে। আমি জানতাম আমার মেয়ে সবার থেকে আলাদা। আমি খুব গর্ব করতাম চৈতালিকে নিয়ে। যেদিন তুই অ্যাক্সিডেন্ট করেছিলি, ও মেয়ে সারা রাত ফোন নিয়ে ব্যস্ত ছিল। সেদিন আমি বুঝে গিয়েছিলাম মেয়ে আমার বিপথে চলে গিয়েছে। আমি তোকে জানাতে চেয়েছিলাম, তুই নিজ থেকে জেনে গিয়েছিস। এখন দেখ তোর আদরের বোন কিভাবে উচ্ছনে যাচ্ছে। এখনো মুখের সামনে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি আমার মুখের সামনে থেকে সর। মাথা খারাপ হয়ে আছে, কিছু একটা করে দিব। আম্মু, এই মেয়েকে আমার মুখের সামনে থেকে সরতে বলো। ভাইয়া, সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। এমন ভুল আর কোনোদিনও করব না। তুই আমার মুখের সামনে থেকে সরবি? ইফাত রেগে উঠে দাঁড়ালো। রোকিয়া বেগম মেয়েকে রুম থেকে বের করে দিল। ইফাত চড়ে চড়ে শ্বাস নিয়ে নিচের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। রোকিয়া বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রাগ করিস না বাবা, বাচ্চা মেয়ে বোঝেনি, খালি বড়ই হয়েছে, ঠিক ভুল বুঝতে শিখিনি। চৈতালি এতটাও ছোট নেই মা। আজ বড় ভাই মাথার উপরে আছে তো তাই বুঝতে পারছে না। যেদিন আমার 2 চোখ বন্ধ হয়ে যাবে সেদিন বুঝবে দুনিয়াটা কতটা কঠিন। তোমরা আমার রুম থেকে বেরিয়ে যাও, আমার ভালো লাগছে না, আমাকে একা থাকতে দাও। রোকিয়া বেগম আর তানহা রুম থেকে বেরিয়ে গেল। ইফাত সাথে সাথে দরজা বন্ধ করে দিল। পুরো রুম অন্ধকার করে দিয়ে শুয়ে পড়ল। স্যার, আপনি আমাকে নিয়ে যান, আমি আর এই বাসায় থাকবো না। ভাইয়া আমাকে আজকে অনেক বকেছে, আমাকে খুব দ্রুত বিয়ে দিয়ে দিবে। আমি আপনাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না স্যার। আপনি আমাকে আপনার কাছে নিয়ে চলুন, আমি আজকে আপনাকে বিয়ে করব। চৈতালির কথা শুনে থতমত খেয়ে গেল আবির। কি বলে চৈতালিকে বুঝ দিবে ভেবে পাচ্ছে না, তবুও চৈতালিকে বোঝানোর চেষ্টা করলো। পরিবারে থাকলে এমন একটু কথা শুনতেই হয়, এমন কথা আমি শুনেছি। ওরা তোমাকে ভালো জন্যই বলেছে, তুমি না আমাকে বলেছিলে তোমার পরিবার তোমাকে কতটা ভালোবাসে, তুমি তাদের কষ্ট দিতে পারবে না, তাহলে এখন এমন কথা? যে পরিবার আমার কথা ভাবে না, আমাকে কথা শোনাতে তাদের বুক কাঁপে না, আমিও সেই পরিবারের কথা ভাববো না। আপনি আমাকে নিয়ে চলুন। তুমি অন্ধ হয়ে গিয়েছো চৈতালি, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে নেই, মাথা ঠান্ডা হলে আমার বসে সিদ্ধান্ত নিব। তানহা চৈতালির কাছে ভরসার কারণ হতে এসেছিল, এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেল। তার মানে তানহার সন্দেহই ঠিক, চৈতালি আবিরের সাথে রিলেশনে আছে। তানহা চৈতালির হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, চৈতালির কোনো সিদ্ধান্ত নেই। আমরা চৈতালির জন্য যে সিদ্ধান্ত নিব, চৈতালিকে সেটাই গ্রহণ করতে হবে। আপনার লজ্জা করে না? এই বাচ্চা মেয়েটার মাথা খারাপ করে দিচ্ছেন আপনি। শিক্ষক নামের কলঙ্ক। এই তানহা, সাবধানে কথা বলবি। আমি তোর ননদকে বলেছিলাম আমার পেছন পেছন ঘুরো।
তোর ননদ ঘুরেছে, আমি তোর ননদকে পিছনে পিছনে ঘুরাই নেই। তাই তুই এভাবে আমার সাথে কথা বলতে পারিস। তোর ননদ যদি আর একবার ফোন দিয়েছে তাহলে তোর ননদের খবর আছে। বলেই কল কেটে দিল আবির। চৈতালি, আমি তোমাকে নিষেধ করেছিলাম তুমি কেন আবির ভাইয়ের আশেপাশে ঘোরো। তুমি জানো না আবির ভাই কতটা খারাপ। তুমি আর আবির ভাইয়ের সাথে কথা বলবে না, আর একবার যদি আবির ভাইয়ের সাথে কথা বলো তাহলে তোমার ভাইকে সবকিছু বলে দিব। ও ভাবি, তুমি আমার সাথে এমন করছো কেন? তুমি না আমাকে ভালোবাসো? তুমি ভাইয়াকে বুঝিয়ে বলো না, ভাইয়া যেন আমাকে আর আবির স্যারকে মেনে নেয়। তুমিও তো ভাইয়াকে কতটা ভালোবাসো, তুমি তো ভালোবাসার মূল্য বোঝো। আমি আবির স্যারকে ছাড়া মরে যাব, বাঁচতে পারবো না। তুমি প্লিজ আবির স্যারকে আমার কথা আমার করে দাও। তুমি যা বলবে আমি তাই করব, গাধার মতো খাটবো তোমার সাথে। চৈতালি, তুমি যেটাকে ভালোবাসা বলছো এটা তোমার ভালোবাসা না, আবেগ। প্রথম কাউকে ভালো লেগেছে তাই তোমার অনুভূতিটা আলাদাভাবে কাজ করছে। তুমি আবির ভাইয়ার আশেপাশে কয়টা দিন যাবে না, দেখবে ঠিক হয়ে যাবে। আমার কথাটা মনে থাকবে তোমার? চৈতালি মাথা নাড়িয়ে বোঝালো তার মনে থাকবে। চৈতালির মাথায় হাত বুলিয়ে চৈতালি চলে গেল। তানহা রাতের রান্না করার জন্য রান্নাঘরে গেল। রান্না শেষ করে রোকিয়া বেগমের রুমে আসলো। আম্মা, আসবো? আসো মা, অনুমতি নেওয়ার কি আছে? আম্মা, কিছু মনে না করলে আপনাকে কিছু কথা বলতে চাই। তুমি কথা বলবে, আমি কি মনে করব মা? মনে যা আছে বলে দাও। আবির ভাই আছে না? হ্যাঁ, তাই কি হয়েছে? চৈতালি আবির ভাইয়ের সাথে রিলেশন আছে। আবির ভাই অনেক আগে ভালো ছিল, কিন্তু এখন একদম উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছে। চৈতালির জীবন শেষ করে দেবে মা। আপনি দ্রুত চৈতালির বিয়ের ব্যবস্থা করুন, না হলে খারাপ কিছু হয়ে যাবে। চৈতালি আমার বোন হয়, আমি বোন হয়ে নিজের বোনের ক্ষতি কি করে করতে পারি বলুন? আবির আমার ভাই হয়েছে তো কি হয়েছে? আমি বোন হয়ে বলছি, আবির ভাই চৈতালির জন্য পারফেক্ট না। আমার কথাগুলো ভেবে দেখবেন, কিছু মনে নেবেন না। জল বেশি দূর গড়ানোর আগেই থামিয়ে দিন। রোকিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে তানহাকে কিছু বলতে যাবে, তার আগেই চৈতালি বলল, এভাবে আমার নামে মায়ের কাছে বিষ ঢালা হচ্ছে? আমার সাথে থেকে আমার মনের কথা জেনে আমার পেছনে ছোবর মারলে ভাবি? তানহা চৈতালির কাছে গেল। চৈতালি রেগে ড্রয়িং রুমের কাছে আসলো। তানহা চৈতালির পিছু পিছু আসলো। চৈতালি, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি আমার বোন, আমি বোন হয়ে বোনের খারাপ চাইতে পারি না। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি আমার নিজের বোন না। নিজের বোন হলে আমার কথা ভাবতে, স্বার্থপরের মতো পেছন থেকে আঘাত করতে না। চৈতালি, আবির ভাইয়া তোমার জন্য পারফেক্ট না। আবির ভাইয়া তোমাকে প্রয়োজনে ব্যবহার করছে, প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেবে। চৈতালি ভাবির সাথে এমন কথা বলছিস কেন? পরের মেয়ের জন্য দরদ উতলে পড়ছে, তাই না আম্মু? চৈতালি, নিজের ভাষা সংযত করো। চিৎকার চেঁচামেচি শুনে ইফাদের ঘুম ভেঙে যায়। শরীরটা বেশ খারাপ লাগছিল, তাই ঘুমিয়ে পড়েছিল। ঘড়িতে তাকিয়ে দেখলো 8টা বাজে। উঠে দরজা খুলে বাহিরে আসলো। আমার ভাষা ঠিকই আছে ভাবি, তোমার খুব আফসোস হচ্ছে তাই না? আবির স্যারের মতো ছেলে তোমাকে ভালোবাসতো, তুমি ফিরিয়ে দিয়েছো। এখন সেই সুন্দর ছেলেটা আমার বর হবে ভেবেই খুব হিংসা হচ্ছে। ছি, আমি এসব কল্পনাও করতে পারি না। তুমি ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছো, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে। মাথা আমার খারাপ হয় নাই, খারাপ তো তুমি। তা না হলে বিয়ের দিন তোমার জামাই তোমাকে ছেড়ে চলে যায়। কথার আঘাত সব থেকে বড় আঘাত। চৈতালি কথার আঘাত দিয়ে তানহাকে কাবু করতে চাইল। চৈতালি বুঝে বুঝে তানহার দুর্বল জায়গায় আঘাত করা শুরু করেছে। তানহা রেগে বলল, চৈতালি, আমি তোমার গুরুজন হই, আওয়াজ নিচু করে আমার সাথে কথা বলবে। যে মেয়ের স্বামী তাকে ভালোবাসে না, দেখতে পারে না, বিয়ের 2 বছর কোনো খোঁজ খবর রাখে না, যে মেয়ে এখনো নিজের স্বামীর মনে জায়গা পায় নাই, সে মেয়ের মুখে এত বড় বড় কথা মানায় না। তুমি অন্যের ভালো সহ্য করতে পারো না, সেজন্য তোমার কপালে স্বামীর ভালোবাসা নেই। আবির স্যার আমাকে ভালোবাসছে, তোমার বরের থেকে আমার বর বেশি সুন্দর হবে, এটা তুমি সহ্য করতে পারছো না। ইফাত এতক্ষণ চুপচাপ সবকিছু দেখছিল। চৈতালির কথা শুনে চিৎকার দিয়ে উঠল, চৈতালি, সাবধান। তুই কার সাথে এভাবে কথা বলছিস? তানহা তোর ভাবি হয়, ভাবির সাথে এটা তোর কেমন ব্যবহার? আজকে যদি তুই বোন না হয়ে আমার ভাই হতি তাহলে তোকে এখানেই পুঁতে ফেলতাম।
রোকেয়া বেগম চৈতালির উত্তরের আশা করলেন না। চৈতালির দিকে এগিয়ে গিয়ে কষিয়ে মেয়ের গালে থাপ্পড় বসিয়ে দিল। দুই হাত দিয়ে গাল চেপে ধরে বলল, তুই একটা বাইরের ছেলের জন্য আমার বাড়ির বউয়ের সাথে খারাপ ব্যবহার করিস? বেহুদা মেয়ে, তোকে আজ আমি মেরেই ফেলবো। বলেই কিছু একটা খুঁজতে লাগলো। চৈতালিকে মাটিতে ফেলে মারছে রোকেয়া বেগম। চৈতালি আর্তনাদ শুনে ইফাত এগিয়ে আসলো না। তানহা আসতে চাইলে ইফাত তাতে বাধা দেয়। মেয়েটা বড্ড বার বেড়েছে, একটু শাস্তির দরকার আছে। চৈতালির মায়ের হাত থেকে বাঁচতে ভাইয়ের পিছনে এসে লুকিয়ে পড়ে। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ভাই আমাকে বাঁচাও, আম্মু আমাকে মেরে ফেলবে। শাস্তি যদি পেতে হয় তাহলে আমি একা পাবো কেন? ভাবিও সব অপরাধী। ভাবি তো জানতো সব কিছু, আগে কেন বলেনি তোমাদের? আমি আবির স্যারকে বিরক্ত করতাম, স্যার আমাকে গার্জিয়ান নিয়ে যেতে বলেছিল, আমি ভয়ে ভাবিকে নিয়ে গেছিলাম। আবির স্যার আমাকে রুম থেকে বের করে দিয়ে ভাবির সাথে একা কথা বলেছে। প্রশ্ন করো ভাবিকে, কেন তোমাকে বলে নাই ভাইয়া? ইফাতের দৃষ্টি তানহার দিকে গেল। তানহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইফাত তানহাকে বলল,